বাংলাদেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম একটি হলো কারিগরি শিক্ষা। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ব্যাপক আকারে প্রসার ঘটছে কারিগরি শিক্ষার, ফলে কমে আসছে বেকারত্বের হার। দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারে আমাদের আজকের পর্ব যুগোপযোগী শিক্ষায় কারিগরি শিক্ষা নিয়ে আমি লিয়ানা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। কথা বলবো এখানকার শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে, জানবো তাদের ক্যারিয়ার প্ল্যান নিয়ে। তবে তার আগে চলুন জেনে আসি কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস। প্রতিযোগিতার এই যুগে সঠিক ক্যারিয়ার গড়তে প্রয়োজন পরিকল্পিত ও কর্মমুখী শিক্ষা এবং সঠিক দিক নির্দেশনা। ক্যারিয়ার গঠনে এমন একটি বিষয় হলো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হলো পরিবহনের কাজে ব্যবহৃত চাকা বিশিষ্ট মোটরযান সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং। মোটর গাড়ির নকশাকরণ, প্রস্তুতকরণ, কার্যপ্রণালী, রক্ষণাবেক্ষণ ও মেরামত করা এর সব কিছুই অটোমোবাইল টেকনোলজির অন্তর্গত। এই কোর্সটি করার জন্য আমাদের দেশে সরকারি পর্যায়ে ঢাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট নামে দুটি ইনস্টিটিউট রয়েছে। এছাড়াও রয়েছে বেসরকারি বেশ কয়েকটি ইনস্টিটিউট। আমাদের দেশে কার সার্ভিস সেন্টারের তুলনায় অটোমোবাইল ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশ কম, তাই এ সেক্টরে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি। তাছাড়া এ বিষয়ে পড়ালেখা করে বিদেশে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে। বাংলাদেশে 1962 সালে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে সর্বপ্রথম অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করে। এরপর চালু হয় 1992 সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। বর্তমানে অনেকগুলো ইনস্টিটিউটেই এই কোর্সটি রয়েছে। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল টেকনোলজি ডিপার্টমেন্টের অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে, জানবো কিভাবে তারা তাদের ফিউচার ক্যারিয়ারের জন্য নিজেদের তৈরি করছেন। প্রথমে আপনার কাছে জানতে চাই, এত পড়াশোনার বিষয় থাকতে অটোমোবাইল টেকনোলজি এই বিষয়টা কেন বেছে নিলেন? আমাদের যে অটোমোবাইল সেক্টর, এটা হচ্ছে বাংলাদেশে এটার প্রচুর কর্মক্ষেত্র আছে। আমাদের সরকারি বলেন বা বেসরকারি, এটার তেমন আমাদের যে প্রতিযোগী নেই, তো আমাদের চাকরি পেতে আমাদের খুব সুবিধা হয়, বা নিজেকে ক্যারিয়ার হিসেবে মানে দেশে বলেন দেশের বাইরে বলেন আমরা যে কোনো জায়গায় আমাদের মানে কর্মক্ষেত্র আছে। অটোমোবাইল টেকনোলজি পড়ে আপনি কতটুকু এনজয় করছেন? মানে অটোমোবাইল টেকনোলজিটা হচ্ছে এমন একটা বিষয় মানে যেখানে আমাদের যা কিছু শিখতে হবে সব কিছু আমাদের হাতে কলমে শিখতে হবে। যেখানে অনেক ইঞ্জিন আছে, মানে সবগুলো পার্ট আমাদের খুলে খুলে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা যন্ত্রাংশ মানে কীভাবে কাজ করে, ঠিক আছে, এই সবগুলো যন্ত্রাংশ আমাদের দেখিয়ে আলাদা আলাদাভাবে বুঝাই দেওয়া হয় এবং নিজে আমরা করে প্রতিটা পার্ট দেখি। আমরা নিজে হাতে কাজটা করতে পারি দেখে এই জন্য আমরা খুব উৎসাহী। আপনি অটোমোবাইল টেকনোলজিতে পড়াশোনা করছেন, পড়াশোনার ক্ষেত্রে আপনাদের কি কি বিষয় প্র্যাকটিক্যালি করানো হয়? যে এখানে আমাদের মানে ব্যবহারিক শিক্ষাটাই হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ হচ্ছে এটি হচ্ছে মানে আমরা হাতে কলমে বেশি শিখতে পারতেছি। তো এখানে আমাদের যা যা শেখানো হয় সেটি হচ্ছে একটি গাড়ি মানে মোটর ইঞ্জিন স্টার্টিং পদ্ধতি থেকে শুরু করে লাইটিং পদ্ধতি, ব্রেকিং পদ্ধতি, তারপর হচ্ছে মানে এটি হচ্ছে পরিবহন ক্ষমতা, তারপর এ টু জেড যাবতীয় যা কিছু এসব আর কি মানে আমাদের এই ইয়েতে করানো হয়। তো আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে থিওরি ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের স্যাররা আমাদের সরাসরি হাতে কলমে শিখিয়ে থাকেন যে হচ্ছে মানে কোন যন্ত্র কীভাবে কাজ করে এটি হচ্ছে, তারপর ইঞ্জিনের ফুয়েল সিস্টেম আছে, এয়ার সিস্টেম আছে, তারপর কুলিং সিস্টেম আছে, যাবতীয় যত সিস্টেম আছে সব সিস্টেম আমাদের হাতে কলমে শেখানো হয়। অটোমোবাইল টেকনোলজি পড়ে আপনার ক্যারিয়ার প্ল্যান কি? আমার ছোটোবেলায় থেকে অটোমোবাইল বা গাড়ির মেকানিক্স এগুলোর বেশি প্রতি আগ্রহ ছিল। আর এখন ঢাকা পলিটেকনিকে এসে এখানে অটোমোবাইল টেকনোলজি পড়তেছি, এখানে সব কিছু শিখতেছি। শেখার পর আমার ভবিষ্যৎ প্ল্যান নিজে একটা উদ্যোক্তা হব। দর্শক, এবার আমরা কথা বলবো পাওয়ার ও অটোমোবাইল টেকনোলজির ইনস্ট্রাক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যারের সাথে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইবো অটোমোবাইল টেকনোলজি বলতে আসলে কি বোঝায়? অটোমোবাইল টেকনোলজি বলতে আমরা যেটা বুঝি, এটা এক ধরনের ডিভাইস বা ইঞ্জিন যে নিজে শক্তি উৎপাদন করে নিজে চলে। নর্মালি সেন্সে এখানে যেটা বুঝি, অটোমোবাইল বলতে আমরা নর্মালি যেটা গাড়ি সম্পর্কিত জিনিস সেটাকে আমরা অটোমোবাইল হিসাবে মিন করি। অ্যাকচুয়ালি অটোমোবাইল গোটা সিস্টেমটাকেই অটোমোবাইল সিস্টেম বলি আমরা। অটোমোবাইল টেকনোলজি পড়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? এখানে প্রায় আমরা বলবো 95% ছেলে যদি তারা মনে করে আমরা ক্যারিয়ারে কিছু করব, সেক্ষেত্রে তাদের বিশাল একটা অটোমোবাইলের মার্কেট আছে। বর্তমানে আমাদের এখন অনেক অটোমোবাইল প্রতিষ্ঠান এখানে আমাদের দেশেও করতেছে, যেমন হুন্ডাই আসতেছে, তারপর হোন্ডা কোম্পানি আসতেছে। তাই দেখা যায় যে আমাদের মাত্র 2টা সরকারি ইনস্টিটিউটে অটোমোবাইল টেকনোলজি চালু আছে,
ঢাকা পলিটেকনিক এবং সুইডিশ বাংলাদেশ যেটা আছে এখানে। তাই দেখা যায় যে এদের 90 থেকে 95% ছেলে কর্মক্ষেত্রে জব আছে। দর্শক, এবার আমরা কথা বলবো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার জুনিয়র ইনস্ট্রাক্টর আমিনুল ইসলাম স্যারের সাথে। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই অন্যান্য শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব কতটুকু? দেখেন, আমাদের দেশে যে বেকার সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের দেশের বেকারত্বের যে মূল কারণ হাতে কলমে শিক্ষার অভাব, এই হাতে কলমে শিক্ষা আমাদের কারিগরি থেকেই সর্বোচ্চ পরিমাণ গুরুত্ব দেওয়া হয় এবং সবচেয়ে বেশি এই শিক্ষার প্রসার এই মাধ্যমেই ঘটেছে, যার কারণে এখান থেকে যারা পাশ করে বের হয় তাদের বেকারত্ব যে কী জিনিস সেটা তারা বুঝতে পারে না, কারণ বের হওয়ার সাথে সাথেই তাদের বিভিন্ন ধরনের চাকরির অফার আসে এবং চাকরি হয়ে যায়। আমি মনে করি যে এই বেকারত্ব সমস্যার মূল সমাধান এই কারিগরি শিক্ষা। স্যার, আপনার কাছে জানতে চাই অটোমোবাইল টেকনোলজি পড়াশোনার শেষে শিক্ষার্থীরা কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছে? দেখেন, আমাদের দেশে অটোমোবাইল সেক্টরে সবচেয়ে বড় যে বাজার সেটা হলো দেশের গাড়ি এবং গাড়ি শিল্প। আমাদের দেশে এই শিল্পটা অনেক বেশি রিস্ক এবং যতটুকু রিস্ক তাতে আমাদের এই ছেলেদের যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের সুযোগ আছে। বিশেষ করে অটোমোবাইল সেক্টরের যতগুলা ধাপ আছে সবগুলাতেই এখানে চাকরির সুযোগ আছে। এছাড়াও সরকারি চাকরির সুযোগ আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের যে অটোমোবাইল ইনচার্জ যিনি থাকেন এটি একটি অটোমোবাইল পোস্ট। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে যেখানে গাড়ি আছে সেখানেই অটোমোবাইল ছেলেদের যথেষ্ট পরিমাণ চাকরি আছে। যারা অটোমোবাইল টেকনোলজিতে পড়তে ইচ্ছুক তাদের জন্য আপনার সাজেশন কি? যেহেতু এটা একটি সম্ভাবনাময় খাত, দিন দিন এই খাতের উন্নয়ন সাধিত হচ্ছে এবং আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ অটোমোবাইলের বিভিন্ন ধরনের সেক্টর ওপেন হচ্ছে, এই জন্য এই সেক্টরে যারা পড়াশোনা করতে চায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমার মনে হয় যে বেকারত্ব সমস্যার সমাধানের জন্য এই সেক্টরে সবাই এগিয়ে আসা উচিত। এবার যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের আজকের পর্বে। দর্শক, এবার আমরা কথা বলবো মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল করিম চৌধুরীর সাথে। যারা অটোমোবাইল টেকনোলজি নিয়ে পড়ছেন তাদের জব ফিল্ড কেমন? আমাদের দেশে যেভাবে আসলে অটোমোবাইল সেক্টরটা ডেভেলপ করছে এটা আসলে রিমার্কেবল স্টেজে আছে আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশে আসলে অনেকগুলো অটোমোবাইল ইন্ডাস্ট্রি চলে আসছে যেখানে আমরা অটোমোবাইলে আমরা গাড়িগুলোকে আমরা অ্যাসেম্বল করছি বা গাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক ভূমিকা পালন করছি। যে পরিমাণ ওয়ার্ক ফোর্সমেন্ট আসলে আমাদের এই সেক্টরের প্রয়োজন এটার অনেক স্বল্পতা রয়ে গেছে। আমরা যদি দেখি আমাদের গ্রোথ হারটা, যে পরিমাণ গাড়ি পার ইয়ার বাংলাদেশের রাস্তায় আসছে অথবা আমরা যে পরিমাণ গাড়ি বাংলাদেশের রেজিস্ট্রেশন হচ্ছে, তো এই গাড়িগুলো তো আসলে অটোমোবাইল সেক্টরে আমরা যারা মেনটেনেন্স করি বা মেনটেনেন্স করব, এখানে তো আসলে এই পরিমাণ গাড়ি মেনটেনেন্সের মতো ইনফ্রাস্ট্রাকচার কি আসলে আমাদের তৈরি হয়েছে, প্রপারলি তৈরি হয়নি। এই ক্ষেত্রে আসলে চাহিদার অভাব নেই। আমি মনে করি অটোমোবাইল সেক্টরে যারা লিটারেট পড়াশোনা জানেন তারা যদি একটু মনোযোগ দিয়ে এটাকে একটা প্রফেশন হিসেবে আমরা নিতে পারি, আমি বিশ্বাস করি যে আমরা অটোমোবাইল সেক্টরে বাংলাদেশে আমরা অনেক ভালো করব। অটোমোবাইল টেকনোলজিতে যারা ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অটোমোবাইল টেকনোলজি যারা ক্যারিয়ার করতে চায় তাদের সবার আগে মাইন্ড সেট আপ প্রয়োজন, যে আমি বুঝে শুনে অটোমোবাইল ক্যারিয়ারটা সিলেক্ট করা উচিত। কারণ এখানে প্রচুর পরিমাণ পরিশ্রমের একটা ইস্যু আছে, মেধা খাটানোর মতো একটা প্রয়োজনীয়তা আছে এবং আপনি যে কোনো প্রতিকূল একটা পরিস্থিতিকে টেক ওভার করার মতো আপনার একটা মেন্টাল সেট আপ প্রয়োজন। আমাদের দেশে সফল না হওয়ার পিছনে মূল যে কারণটা, অনেকে সফল হতে পারেন না, সেটা হলো যে টার্গেটটা সেট করতে আমরা ভুল করে ফেলি। আমরা সব একসাথে করতে চাই, আসলে কেউ কখনো সব একসাথে করতে পারে না। আমাকে যে কোনো একটা কাজে পারদর্শী হতে হবে, আর একটা কাজে পারদর্শী হতে হলে আমাকে সিলেক্টিভলি আগাইতে হবে। আমি এটাই করব, আর এভাবে যদি আমরা আগাই নিঃসন্দেহে আমাদের পক্ষে সম্ভব ক্যারিয়ারটা ভালো করা। অটোমোবাইল সেক্টরে যারা জব শুরু করতে চান তারা ভালো করতে পারবেন এইভাবে। দর্শক, এবার আমরা কথা বলবো র্যাঙ্কস ওয়ার্কশপ লিমিটেডের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সৌরভ চন্দ্র শীলের সাথে। আমাদের দেশে অটোমোবাইল টেকনোলজি কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশে অটোমোবাইলের যে এখন কার্যপরিধি বিশাল। আমি যদি গত 10 বছর আগের সাথে তুলনা করি বাংলাদেশের,
2010 সাল থেকে 2022-23 চলতেছে। তো আমি সেই বিপ্লবটা আমি অনেক অংশে আমি বলতে পারবো। যেমন ধরেন আমরা বাংলাদেশের যে গাড়ি ইম্পোর্ট যারা করেন এবং হচ্ছে গাড়ি প্রস্তুতকারক যে সংস্থানগুলো আছে, তারা কিন্তু চাহিদার থেকে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ চাহিদা দিয়ে পারতেছেন না। তো আমি মনে করব যে বাংলাদেশের যে অটোমোবাইল বিপ্লবটা ভবিষ্যতে যদি আমরা এর ক্ষেত্রে এই সেক্টরে আরও যদি আমরা সরকারের পক্ষ থেকে হেল্প পেতে পারি, যদি হেল্প পাই, সেক্ষেত্রে এটা আরও অনেক ধরনের বিপ্লব আসবে বলে মনে করি। বর্তমানে বাংলাদেশে অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা কতটুকু বেড়েছে? এই সেক্টরগুলো যে যারা কাজ করছে, ইকুইপমেন্ট সাইট, স্পেয়ার সাইট, অটোমোবাইল সার্ভিস সাইট, অটোমোবাইল প্রোডাকশন সাইট, অটোমোবাইল সেলস থেকে শুরু করে আদার যে কাজগুলো, এইসব সেক্টরে এখন দরকার হচ্ছে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার, যারা কিনা টেকনোলজি নিয়ে কাজ করে এবং যারা কিনা টেকনোলজি সম্পর্কে জানে। কারণ টেকনোলজি যদি আমরা না বুঝতে পারি তাহলে অটোমোবাইল নিয়ে কাজ করা আসলে খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং পাশাপাশি এখানে আমাদের হাইব্রিড আসতেছে, আমাদের ইলেকট্রিক ভেহিকেল আসতেছে, যে ভেহিকেলগুলো আসলে দক্ষ জনশক্তি ছাড়া কাজ করা আসলে খুবই কষ্টকর। তো আমি মনে করি যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা এখন লেখাপড়া করছেন বা লেখাপড়া করে বেরিয়েছেন, তারা যদি অবশ্যই যদি দক্ষ হয়ে নিজেকে গড়তে চান, তারা টেকনোলজির সাথে আপডেট হবেন নিজেকে। পাশাপাশি টেকনোলজির সাথে যদি আপডেট হয় তাহলে অবশ্যই এটার ভবিষ্যৎ খুবই সুন্দর। দর্শক, এবার জানাবো এ সপ্তাহের উল্লেখযোগ্য কিছু চাকরির খবরাখবর। সো চলুন জেনে নেওয়া যাক। প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ, পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 5 বছর। আবেদনের শেষ সময় 7 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ট্রেডেস হোমস ফাউন্ডেশন, পদের নাম লজিস্টিক বেস্ট ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 বছর। আবেদনের শেষ সময় 14 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি IIFC, পদের নাম নির্বাহী পরিচালক। আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক, পদের নাম চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। আবেদনের শেষ সময় 12 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড, পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 1 বছর। আবেদনের শেষ সময় 10 জানুয়ারি 2023। প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ, পদের নাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ট্যাক্স। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছর। আবেদনের শেষ সময় 2 ফেব্রুয়ারি 2023। প্রতিষ্ঠান নিটল মোটরস লিমিটেড, পদের নাম ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই পদের জন্য অভিজ্ঞতা চাওয়া হয়েছে 5 বছর। আবেদনের শেষ সময় 31 জানুয়ারি 2023। দর্শক, এবার আমরা কথা বলবো ইউরোপে উচ্চশিক্ষা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ইমিগ্রেশন কনসালটেন্ট ও কমিউনিটি মিডিয়েটর পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদ। ভাইয়া, শুরুতে আপনার কাছে জানতে চাইব, ইউরোপে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ এবং সম্ভাবনা কতটুকু? আপনি জানেন যে ইউরোপ আসলে সবসময় উচ্চশিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য ব্যাপক সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আমি রয়েছি ইউরোপের দেশ পর্তুগালে। সাম্প্রতিক সময়ে পর্তুগালও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। বিশেষ করে আগে তারা স্পাউস এবং ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লিকেশন করতে দিত না, বাট বর্তমানে এটিকে উন্মুক্ত করে দিয়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে। ইউরোপে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত? অনেকেই আছে যে খুবই বেসিক স্টাডি না করে, অর্থাৎ সে যে দেশে পড়াশোনা করতে চায় সেই দেশটি সম্পর্কে তেমন একটি স্টাডি না করে দেখা যাচ্ছে যে সেই কমপ্লিট যে বিষয়টি সেটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে সে ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে সেই নিজে নিজে জাস্টিফিকেশন না করার কারণে কিন্তু অনেক ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে দেশটিতে আপনি শিক্ষা নিতে চান সেখানে পড়াশোনাকালীন অবস্থায়, অর্থাৎ সেখানের
কোন কোন ইউনিভার্সিটি, আপনি 5টা বা 10টা ইউনিভার্সিটির লিস্ট আপ আপনি করতে পারেন, সেখানে কি কি সাবজেক্ট রয়েছে সেটি আপনি দেখে নিতে পারেন, এবং ইন্ডিভিজুয়ালি যে সাবজেক্টগুলো টিউশন ফিগুলো কেমন হয় সেটি আপনি দেখে নিতে পারেন। পাশাপাশি সেই দেশে আপনি পড়াশোনা করা অবস্থায় আপনি কত ঘন্টা কাজের পারমিট আপনার থাকবে সেটি আপনি দেখে নিতে পারেন। আর স্টাডি কমপ্লিট করার পরে আপনার পিআর, যেটিকে আমরা বলি পার্মানেন্ট রেসিডেন্স অথবা ন্যাশনালিটি, সেটি আমরা কতদিনে পেতে পারি সেই বিষয়টি আমরা আগে থেকেই কিন্তু খুব সহজেই জেনে নেওয়া যায়। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু অনলাইনে দেওয়া আছে, যে অ্যাডভান্স ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে, স্টুডেন্টদের জন্য কোন কোন আইন প্রযোজ্য, কি করতে পারবে কি করতে পারবে না, সব কিছুই কিন্তু সেখানে বিস্তারিতভাবে প্রত্যেকটি দেশের ইমিগ্রেশন যে পোর্টাল আছে সেখানে দেওয়া আছে। পড়াশোনা শেষে ইউরোপে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা কতটুকু? আসলে আমাদের বাংলাদেশ থেকে যারা স্টাডি কমপ্লিট করতে যায়, হায়ার এডুকেশন কমপ্লিট করার কিন্তু বেশিরভাগ একটা অংশেই কিন্তু তারা স্টাডি শেষ করার পরে সেই দেশে অথবা ইউরোপের অন্য যে কোনো দেশেই কিন্তু তারা সেটেলমেন্ট নিয়ে নেয়, অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। তো এই ক্ষেত্রে হচ্ছে এটিও দেশভেদে ভিন্ন ভিন্ন নিয়মকানুন রয়েছে মাইগ্রেশনের, তবে সেটি খুবই ফ্লেক্সিবল। আপনি ডিগ্রি কমপ্লিট করার পরে আপনার রিলেভেন্ট ফিল্ডে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন এবং সেই জবটি যদি আপনার পার্মানেন্ট হয় 3 বছরের জন্য, তাহলে আপনি সেখানে স্থায়ী সেটেলমেন্ট নিতে পারেন। যেই কেউ অর্থাৎ তার যেই এডুকেশান এক্সপিরিয়েন্স এবং কি তার যে প্রফেশনাল নলেজ আছে সেটির ভিত্তিতে স্কিল ক্যাটাগরি অথবা নন স্কিল ক্যাটাগরি এই ধরনের বিভিন্ন স্কিমে কিন্তু থাকার সেখানে সুযোগ আছে। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে এডুকেশন অ্যান্ড ক্যারিয়ারের নতুন আরেক পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।